এই পণ্ডিত না হওয়া সপক্ষে সারা জীবন এই প্রবল যুক্তিটি আমি আঁকড়েছি সারা জীবন। ফলে কোনো কিছু জ্ঞান অর্জন এবং বিতরণ এই লক্ষ্য নিয়ে না, অসম্ভব একটা ভালো লাগা, মানে অ্যাডিকশনের মতো, নেশাগ্রস্তের মতো। এই ভালো লাগা থেকেই জীবনের প্রায় বেশিরভাগ সময়টাই গ্রামীণ মানুষ এবং গ্রামীণ গানের পেছনে দৌড়েছে। একেবারে শুধু ভালো লাগে, জ্ঞানার্জনের জন্য। সেই জন্য আজকে যেটা আমি বলবো সেটা কোনো সেই অর্থে তত্ত্ব কথা না, সেটা নিয়ে কোনো কাগজ তৈরি করা যায় কিনা যায়। আমি আমার সমস্ত জীবনে লোক সংস্কৃতি শুধু গান না, আর অন্য অনেক ছড়িয়ে ছিটিয়ে থাকা বিষয়। সেটা হলো ভিটা। ভিটা এই শব্দটা আমার কাছে একটা অন্য অর্থ বহন করে। ভিটা মানে যেখানে আমি জন্মগ্রহণ করলাম সেই ভূখণ্ডটুকু এরকম না। ভিটা মানে ভিত। ভিত মানে আমি যে জায়গাটাতে আমার জন্ম হলো সেইখানকার জনগোষ্ঠী, তার নিসর্গ, তার প্রাকৃতিক পরিবেশ, তার সংস্কৃতি মানে তার খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, রিচুয়ালস, গান বাজনা, সব কিছু মিলেই ভিটা বাকি। সেটাকে আঁকড়াবার চেষ্টা করছি। আমার কাছে যখন এই প্রস্তাবটি আসে যে একটা আরো কর্মশালায় বলতে হবে যে নাট্য আবহে, নাটকে লোকসঙ্গীত তার ব্যবহার, আমি কখনো এই ধরনের আলোচনা সভাতে বলিনি, বলার জন্য খুব ডাকেননি। আসলে পণ্ডিত ভাবেন না। আমার ভালো লেগেছিল আশিস সেই প্রস্তাবটি আমাকে দেওয়ায়। আমি এই প্রস্তাবটি পাওয়ার পর আমি 3 জন মানুষের কাছে যাই। খালেদ চৌধুরী, অরুণ মুখোপাধ্যায় এবং বিভাস চক্রবর্তী। তাদের সঙ্গে একটু কথা বলি। তাদের কাছ থেকে আমি তাদের কথা থেকে যতটুকু আমি বুঝেছি, তার সঙ্গে আমার যে জীবনের যে অভিজ্ঞতা, সবটা মিলিয়ে কথা বলার চেষ্টা করি। আমার সামনে এই কথাটা বলার জন্য কোনো প্রবন্ধ ইত্যাদি কখনো কিছু নেই। হাঁটতে হাঁটতে পথ কেটে যাবে। আর একজন মানুষ, আমি যখন খুব বিপন্ন হই কোনো বিষয়ে, বিপদে পড়ি, তখন তার কাছে যাই। তিনি রত্নামিত্র, তার কাছে গিয়ে এবং আমাদের আরো ভালো যে রত্না আজকে আমাদের এই কর্মশালায় তো উপস্থিত হয়েছেন। আর আমার 2 জন ছাত্রী আছে, তাপসী রায়চৌধুরী আর একজন মৌসুমী চট্টোপাধ্যায়। গান শুনি, সব মিলিয়ে যতক্ষণ আমরা এই আলোচনার ভিতরে থাকবো, ততক্ষণ এই সভাটাকে একটু সজীব রাখার চেষ্টা করবো। যাক, আড্ডা দেওয়ার মতো। তোমরা ছাত্র, আমি শিক্ষক, ঠিক এমন নয়।
জ্ঞানও থাকে, সকলের কাছে সকলের কিছু শেখার আছে, সকলের কাছে সকলের শেখার আছে। আমি আজও মনে করি, আমার 61 বছর বয়সে দাঁড়িয়ে মনে করি 20-21 বছর বয়সের ছেলের কাছে কিছু শেখার, তার বয়সে তার কিছু অর্জন আছে যেটা আমি হয়তো আমার 40 বছরে চলতে পারি। এমনটা অজস্র জীবনে আমি দেখেছি। কাজে একেবারেই পারস্পরিক আলোচনা এবং আড্ডার ভিতরকে আমরা আমাদের বিষয়ে একটু ছুঁয়ে দেওয়ার চেষ্টা করবো, ঢোকার চেষ্টা করব। বিষয়টা হচ্ছে নাটকে বা নাট্য আবহে গণসঙ্গীতের লোকসঙ্গীতের ভূমিকা করা। প্রয়োগ শিল্পের যে কতগুলি ধারা আছে, সেটা চিত্রশিল্পই হোক, নৃত্যশিল্পই হোক, বাচিক শিল্পই হোক, প্যান্টোমাইম, শরীরিক শিল্পই হোক, আর সঙ্গীত, এগুলি শুদ্ধ শিল্প এবং সম্পূর্ণ শিল্প। সে নিজে নিজে হাঁটতে পারে, একা হাঁটার তার জন্য। নাটক হচ্ছে একমাত্র প্রয়োগ শিল্প যে একা হাঁটতে পারে, অশুদ্ধ শিল্প, অসম্পূর্ণ। তাকে সকলের কাছ থেকে কিছু নিতে হয়। সে চিত্রশিল্পীদের কাছ থেকে সে তার নাটকের পিকচারাইজেশন, ছবি, কম্পোজিশন ধার করতে পারে। সে বাচিক শিল্প থেকে কিছু নিতে পারে, সে প্যান্টোমাইম থেকে কিছু নিতে পারে, সে সঙ্গীত থেকে কিছু, সকলের কাছ থেকে নির্যাসটুকু গ্রহণ করে নাট্যশিল্প, অশুদ্ধ শিল্প, অসম্পূর্ণ শিল্প। পূর্ণতা প্রায় সে যখনই সকলে তাকে তার হাতটা ছোঁয়, তখন নাটক সাধারণভাবে এই কথা। আমি ব্যক্তিগতভাবে একটু অন্য কথা মনে করি, যে শিল্পী সঙ্গীত শিল্পী, তিনি যদি নাটকটা না বোঝেন, নাটক হবে। যে যিনি বাচিক শিল্পী, তিনি যদি নাটকের মর্মবাণীটা বুঝতে না পারেন, তাহলে কিন্তু তার পক্ষে সদর্থেই একজন শিল্পী হয়ে ওঠা সম্ভব না। অর্থাৎ শিল্পের সমস্ত মাধ্যমগুলো, ভেস্টিগুলো টেনে এক কামরা থেকে আরেক কামরাতে চলে যাওয়া, পরস্পরের সাথে বদ্ধ একটা। আমাদের দেশে মুশকিল হয়েছে, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, বড্ড বেশি কক্ষীভূত আমাদের দেশে শিল্প। যিনি নাটক করেন, তিনি একটু গান টান খবর শুনতে আসেন না। গানের শিল্পী ছবি দেখতে গেছেন, ঠিক খুব একটা দেখা যায় না। চিত্রশিল্পী নাটক দেখতে আসছেন, খুব দেখা যায় না। এই যে কোন তত্ত্বজ্ঞানী বলেছেন পরিপূর্ণ শিল্প, শুদ্ধ এবং পূর্ণ শিল্প, সেটি মাথায় করে তারা নিজেরাই পূর্ণ হয়ে বসে আছেন। আর যে আমি মনে করি শিল্পের সমস্ত আমিয়াগুলি, এগুলো ভেস্টিগুল ট্রেনের মতো হওয়া উচিত। এক কম্পার্টমেন্ট থেকে আরেক কম্পার্টমেন্টে চলে, ওই কম্পার্টমেন্টে ঘুরতে 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 ঘুরতেই ফিল করে অনেক সংগ্রহ তিল করে অনেক মণিমুক্তা সংগৃহীত হতে পারে, যা নাট্যশিল্পকে অনেক সমৃদ্ধ করতে পারে। আজকে আমাদের বিষয়টি আসলে নাটক মূলত। এবং নাট্যশিল্পে, নাট্যপ্রবাহ, নাট্য জগতে নাটকে লোকসঙ্গীতের ব্যবহার, তার ভূমিকা বলার আগে নাটকে সঙ্গীতের ব্যবহার, এখানটা থেকে বোঝা আলোচনা শুরু করা। আমরা ছোটবেলায় আমাদের দেশের ভূমিজ নাটক, যে দেশজ নাটক, কিন্তু সব মূলত গীতি নিয়ে আমরা যাত্রা শুনতে যাই। কেউ কিন্তু আজও বলি না যাত্রা দেখতে যাচ্ছি, আজও কিন্তু সকলে বলে কোথায় এখন যাত্রা শুনতে যাচ্ছি, শুনতে যাচ্ছি। যাত্রা শিল্প তো বেশিরভাগটাই তো অভিনয়, মানে দেখা, কিন্তু শুনতে যাই।
আমাদের দেশে যে লোকপালাগুলি হাজার হাজার বছর ধরে আমাদের দেশে চর্চিত হয়ে আসছে সাধারণ মানুষের ভেতরে, এগুলো সব রীতিনীতি, সবটাই সংলাপও থাকে কিন্তু আর কম, মূলত রীতিনীতি। ইউরোপিয়ান থিয়েটার, আমাদের দেশে পাশ্চাত্য থিয়েটার চর্চা পর থেকে কিন্তু নাটকে আবহর জন্য সঙ্গীতের জন্য আলাদা করে সঙ্গীতকে ব্যবহার করতে হবে, এই ভাবনাটা কিন্তু এলো। তার আগে কিন্তু আমাদের দেশের নাট্য চর্চাতে এরকম ছিল না। লোকনাটক হোক বা শহুরে নাটকই হোক, আধুনিক থেকে পাশ্চাত্য থেকে অনেক আধুনিক থেকে শব্দটি ব্যবহার করে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সঙ্গীত এই বিষয়টিকে একটু বুঝতে না পারলে, অর্থাৎ আমি চাই কিছু করি না কেন শিখতে হবে, সে সেটা প্রথাগত হোক বা প্রথা বহির্ভূত। একটা ভালো চোর বা ভালো ডাকাত হতে চাইলেও শিখতে হবে। মনোজ বসু নিশি কুটুম্ব বলে একটা বই আছে, একটা চোর তাকে কি নিষ্ঠা, কি একাগ্রতা, কত শ্রম, কত দিয়ে একটা সঠিক চোর হতে হয়, দক্ষ চোর হতে হয়, কি নিষ্ঠা দিয়ে সে কাজ বিষয়, এটা বই পড়বে। আমরা সঙ্গীত নিয়ে যখন কাজ করব তখন এটাও বুঝে নেওয়া, যে কোনো দেশে সঙ্গীত তার উৎস থাকে, আকাশ থেকে কিছু সবটাই কিন্তু তার নিজস্ব মাটি থেকে গড়ে ওঠে। আমাদের দেশে যে রাগ সঙ্গীত আজকে কি আধুনিক গান, রবীন্দ্রনাথ, যে কোনো ধরনের সঙ্গীত হোক না কেন, তার একটা উৎস থাকে। ছেলেগুলো ছড়া বলে রবীন্দ্রনাথের লেখা আমি বেছে কিছু অংশ বলছি। বাংলা ভাষায় ছেলে ফুলাইবার জন্য যেসব মেয়েলি ছড়া প্রচলিত আছে, কিছুকাল হইতে আমি তাহা সংগ্রহ করিতে প্রবৃত্ত ছিলাম। আমাদের ভাষা এবং সমাজের ইতিহাস নির্ণয়ের পক্ষে সেই ছড়াগুলির বিশেষ মূল্য থাকিতে পারে, কিন্তু তাহাদের মধ্যে যে একটি সহজ স্বাভাবিক কাব্যরস আছে, সেইটি আমার নিকট অধিকতর আদরণীয় বোধ হইয়াছিল। আজ আমি যে কথা স্বীকার করিতে বসিয়াছি তাহার মধ্যে আত্মকথার কিঞ্চিত অংশ থাকিতেই হইল। ছেলে ভুলানো ছড়ার মধ্যে আমি যে রসাস্বাদ করি, ছেলেবেলাকার স্মৃতি হইতে তাহাকে বিচ্ছিন্ন করিয়া দেখা আমার পক্ষে অসম্ভব। সেই ছড়াগুলির মাধুর্য কতটা নিজের বাল্যস্মৃতির এবং কতটা সাহিত্যের চিরস্থায়ী আদর্শের উপর নির্ভর করিতেছে, তাহা নির্ণয় করিবার উপযুক্ত বিশ্লেষণ শক্তি বর্তমান লেখকের নাই, এ কথা গোড়াতেই কবুল করা ভালো। বৃষ্টি পরে টাপুর টুপুর, নদী এলো গান, এই ছড়াটি বাল্যকালে আমার নিকট মোহমন্ত্রের মতো ছিল এবং সেই মোহ এখনো আমি ভুলিতে পারি নাই। আমি আমার সেই মনের মুগ্ধ অবস্থা স্মরণ করিয়া না দেখিলে স্পষ্ট বুঝিতে পারিব না ছড়ার মাধুর্য এবং উপযোগিতা কি। বুঝিতে পারিব না কেন এত মহাকাব্য এবং খণ্ডকাব্য, এত তত্ত্বকথা এবং নীতি প্রচার, মানবের এত প্রাণপণ প্রযত্ন, এত গলদঘর্ম ব্যায়াম প্রতিদিন ব্যর্থ এবং বিস্তৃত হইতেছে, অথচ এই সকল অসংগত অর্থহীন যদৃচ্ছাকৃত শ্লোকগুলি লোকস্মৃতিতে চিরকাল প্রবাহিত হইয়া আসিতেছে। এই সকল ছড়ার মধ্যে একটি চিরত্ব আছে, কোনটির কোনো কালে কোনো রচয়িতা ছিল
এরকম পরিচয় মাত্র নাই, এবং কোন শকের কোন তারিখে কোনটা রচিত হইয়াছিল এমন প্রশ্ন কাহারও মনে উদয় হয় না। এই স্বাভাবিক চিরক্ত গুণে ইহারা আজ রচিত হইল পুরাতন, এবং সহস্র বৎসর পূর্বে রচিত হইল নূতন। ভালো করিয়া দেখিতে গেলে শিশুর মতো পুরাতন আর কিছুই নাই। দেশ কাল শিক্ষা প্রথা অনুসারে বয়স্ক মানবের কত নূতন পরিবর্তন হইতেছে, কিন্তু শিশু শত সহস্র বৎসর পূর্বে যেমন ছিল আজও তেমনি আছে। মূল চরিত্র অভিনয় করছেন অরুণদা। কণ্ঠটি নাটক করার কণ্ঠ নয়, অরুণদা নিজেও বলেন আমার কণ্ঠটি নাটক করার কণ্ঠ নয়। অরুণদার কোনো কারণে ছোটবেলায় খুব চিৎকার করে গান গাইতে গিয়ে একশো সঙ্গীতের কথা বলছি না, এই নাট্য আবহের ক্ষেত্রে আমাদের যে লোকসংস্কৃতির যে ভান্ডার আছে সেই ভান্ডারটিকে ব্যবহার করার প্রয়োজন এরাও কত অনুভব করছে। নাহলে মুরারিদাকে রাখবেন গৌতম আমার থেকে অনেক দীর্ঘদিন কাজ হচ্ছে, অনেক বড় কাজ করে এই কারণে আমি এটাকে একটা সদর্থী, এটাকে একটা সঠিক ভাবনা মনে হয়েছে, বোধ ঠিক আছে। এই প্রসঙ্গে আমরা আবার অনেক পরে আসবো, দেশের দিকে বিষয়টা নিয়ে আসবো। অনেকক্ষণ কথা বলছি, গান শুনতে। আমি প্রথমে একে বলি, মৌসুমী আমাদের পুরনো মনসা মঙ্গলের গান শুনি। আমরা একটু পুরোনো গান শুনবো, আমরা কীভাবে আমরা কাজটা করতে পারি ভবিষ্যতে, আমাদের অতীত থেকে কীভাবে দিতে পারি, এটা আজকে আমরা একটু আলোচনা। প্রাণনাথ
আর একটা বিপন্ন। অদ্ভুতভাবে শুধু এটাই আশ্চর্য বিষয় দেখার যে আমাদের যে লোকসুরগুলি আছে সেটা এক একটা অনুভবকে প্রকাশ করার জন্য প্রথাগতভাবে এই শিল্পীরা কেউ সেই অর্থে কোনো প্রশিক্ষিত শিল্পী নন। শুধু জীবনের অভিজ্ঞতা, মাটি থেকে গড়ে ওঠা একটা মানুষের শিল্পী হয়ে ওঠা, তার সেই সমস্ত অভিজ্ঞতা থেকে অসম্ভব সব সুন্দর সৃষ্টি করেছে। আনন্দ, দুঃখ, বেদনা, ঘৃণা, বিপন্নতা, বিষাদ, যে কোনো ধরনের অনুভবকে তারা প্রকাশ করতে পারছেন। এই গানের কথাগুলো যদি আমি সরিয়ে দিই, শুধু যদি সুরটি কোনো ভায়োলিন বেহালাতে বা ক্যাঁদরাতে বাজে, সারিন্দাতে বাজে, এটা বিষাদের সুর হিসেবে প্রতিষ্ঠিত। ঢুকলেই মানুষ আমরা কি ব্যবহার করতে পারি? খুব কি হাত পাতার দরকার? আমার কোনো রক্ষণশীলতা নেই, মুক্ত মনা মানুষ। সারা পৃথিবীর সুগন্ধ এসে পড়ল আমাদের নাট্যচর্চা, আমাদের সঙ্গীত, দুর্গন্ধ। সারা পৃথিবীর সমস্ত সংস্কৃতির সমস্ত সুগন্ধটুকু এসে পড়ল। সাদরতা গ্রহণ করার মতো উদার অন্তত এই মাটিটা আছে। কিন্তু আমাদের কি আছে সেটা একটু ভেবে দেব। গ্রাম্য সঙ্গীত, রবীন্দ্রনাথের লাইন প্রশ্ন আছে না, গ্রাম্য সঙ্গীত একটু শুনি আমরা রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ তখন জমিদারির কাজে বাইরে আছেন আর কি। সেই সময় কথা একদিন লিখছেন, একদিন শ্রাবণের শেষে নৌকা করিয়া পাবনা রাজশাহীর মধ্যে ভ্রমণ করিতেছিলাম। মাঠ ঘাট সমস্ত জলে ডুবিয়াছে। ছোট ছোট গ্রামগুলি জলচর জীবের ভাসমান কুলায় পুঞ্জের মতো মাঝে মাঝে জাগিয়া আছে। কুলের রেখা দেখা যায় না, শুধু জল ছলছল করতেছে। ইহার মধ্যে যখন সূর্য অস্ত যাইবে এমন সময় দেখা গেল প্রায় 10-12 জন লোক একটি ডিঙি বাহিয়া আসিতেছে। তাহারা সকলে মিলিয়া উচ্চ কণ্ঠে এক গান ধরিয়াছে এবং দাঁড়ের পরিবর্তে এক একখানি বাঁখারি দুই হাতে ধরিয়া গানের তালে তালে ঝোঁকে ঝোঁকে ঝপঝপ শব্দে জল ফেলিয়া দ্রুত বেগে চলিয়াছে। গানের কথাগুলি শুনিবার জন্য কান পাতিলাম। অবশেষে বারংবার আবৃত্তি শুনিয়া যে ধোঁয়াটি উদ্ধার করিলাম তাহা এই, যুবতী ক্যানবা করো মন ভারী, পাবনা তাহে আইনে দেব টাহাদানের মোটরে। ভরা বর্ষার জলপ্লাবনের উপর যখন নিঃশব্দে সূর্য অস্ত যাইতেছে, এই গানটি ঠিক তখনকার উপযুক্ত কিনা সে সম্বন্ধে পাঠক মাত্রেরই সন্দেহ হইতে পারে। কিন্তু গানের এই দুটি চরণে সেই শৈবাল বিকীর্ণ জলমরুর মাঝখান হইতে সমস্ত গ্রামগুলি যেন কথা কহিয়া উঠিল। দেখিলাম এই গোয়াল ঘরের পাশে এই কুল গাছের ছায়ায় এখানেও যুবতী মন ভারী করিয়া থাকেন এবং তাহার রসারুণ কুটিল কটাক্ষপাতে গ্রাম্য কবির কবিতা ছন্দে বন্ধে সুরে তালে মাঠে ঘাটে জলে স্থলে জাগিয়ে ওঠে। বারবার কিন্তু আমাদের এই লোকায়ত সংস্কৃতির যে সারল্য, সবসময়টা বোধ হয় যুক্তিকে স্পর্শ করে, সবসময় যুক্তিকে স্পর্শ করে, দরকার নেই তার। সবসময় খুব সাজিয়ে গুছিয়ে যেভাবে
পরিণতির দিকে একটা নাগরিক গান এগোয়, লোকগানে সেরকম নাও এগোতে পারে। মানুষ তার স্বাভাবিক যে তার ভেতরে যে অনুভব, যে মানুষ যেমন করে করেছেন তার বই প্রকাশ করেছে, কিন্তু তা এক অসামান্য সম্পদ হয়ে আছে কিন্তু শত শত বছর। এইখানে হ্যাঁ। ঠিক এই জায়গাটাতে একটা কথা একটু ফিরে যাই আর কি। হ্যাঁ, হ্যাঁ। এই কথাটার পার্সপেক্টিভে কেন আছে, মানে কেন থেকে যায়, তো রবীন্দ্রনাথ একটা জায়গায় বেশ সুন্দর করে বলছেন। ওই যে এর আগে একটা জায়গা বলেছেন না, ভালো করিয়া দেখিতে গেলে শিশুর মতো পুরাতন কিছু নাই, সেখানে উনি বলছেন যে তাহারা মানব মনে আপনি জন্মিয়াছে। সেই সূত্র ধরে বলছেন আপনি জন্মিয়াছে কথা বলিবার একটু বিশেষ তাৎপর্য আছে। স্বভাবত আমাদের মনের মধ্যে বিশ্বজগতের প্রতিবিম্ব এবং প্রতিধ্বনি ছিন্ন বিচ্ছিন্নভাবে ঘুরিয়া বেড়ায়। তাহারা বিচিত্র রূপ ধারণ করে এবং অকস্মাৎ প্রসঙ্গ হইতে প্রসঙ্গান্তরে গিয়া উপনীত হয়। যেমন বাতাসের মধ্যে পথের ধূলি, পুষ্পের রেণু, অসংখ্য গন্ধ, বিচিত্র শব্দ, বিচ্ছিন্ন পল্লব, জলের শিকড়, পৃথিবীর বাষ্প, এই আবর্তিত আলোড়িত জগতের বিচিত্র উৎক্ষিপ্ত উদ্দিন খণ্ডাংশ সকল সর্বদাই নিরর্থকভাবে ঘুরিয়া ফিরিয়া বেড়াইতেছে। আমাদের মনের মধ্যেও সেই রূপ। সেখানেও আমাদের নিত্য প্রবাহিত চেতনার মধ্যে কত বর্ণ, গন্ধ, শব্দ, কত কল্পনার বাষ্প, কত চিন্তার আভাস, কত ভাষার ছিন্ন খণ্ড, আমাদের ব্যবহার জগতের কত শত পরিত্যক্ত বিস্তৃত বিচ্যুত পদার্থ সকল অলক্ষিত অনাবশ্যকভাবে ভাসিয়া ভাসিয়া ওই সংগ্রাম তখন আবহাওয়ার মতো করে আসছে, কবিতার মতো করে আসছে, ভাস্কর্যের মতো করে বেরিয়ে আসছে সংগ্রাম। বুঝলাম, হাত পাতা আসলে আমরাই বাঙালিরাই সর্বপ্রথম ইংরেজি শিক্ষার দিকে ঝুঁকেছিলাম আলো পাওয়ার জন্য নয়, ব্রিটিশের কেরানি হবো। আমরা সব থেকে সব আগে সমর্পণ করেছিলাম, আমরা বিদ্রোহ করেছিলাম বেশি, আপনার সমর্পণ আমরা সব থেকে বেশি করেছি। আমরাই ব্রিটিশ চলে যাওয়ার পর সুদীর্ঘদিন ধরে সব থেকে বেশি দিন তার সমস্ত পেয়ে যা উচ্ছিষ্ট ভালো কিছু না, উচ্ছিষ্ট করি ভালো না বুঝে ওটা বলো তার কিছু আমার বারবার মনে হচ্ছে আসলে আপনি একটি অতি আধুনিক থিয়েটার। আমি বই উল্লেখ নারায়ণ সান্যালের লেখা দেখি নাই, ফিরে না কেউ ফেরে নেই, কেউ ফেরে নেই, দেখলে তো ভ্যান গক এই বইটা পড়তে পড়তে আমার অদ্ভুত প্রতিক্রিয়া ঘটেছিল। গগন পাল হয়ে যেতে পারে, গদা পল গদা গগন পাল হয়ে যেতে পারে, ইংরেজি স্পেলিংটা কিন্তু অদ্ভুত। পল গঙ্গা গগন পাল হয়ে গেল, নাম ছাত্র আছে এটা ধাম, অদ্ভুত। তুই কখনো কেউ যান দেখবেন, একটা মূল গাছ থাকে, মূল খুঁটি থাকে, শুনলে জানেন, তারপর সামিয়ানা খাটানো থাকে, এই খুঁটির দিকে পেছন করে সমস্ত যন্ত্রী এবং চরিত্ররা বসে, দর্শকদের দিকে মুখ, আর গোল মঞ্চ একটা সার্কেল ছাড়িয়ে দর্শকরা বাইরে বসে। ধামযাত্রা একেবারে রাজবংশীদের প্রাচীনতম যাত্রা, প্রাচীনতম যাত্রা, চোরচুনি টুর্নি থেকেও প্রাচীনতম ধামযাত্রা। ওই থামটা কি করে রূপান্তরিত হলো? হ্যাঁ বলছি, ওই যে একটা থাম বলতে একটা গাছ, একটা শাল গাছ, একটা গুড়ি পোতা হয় আর কি, তার থেকে সামিয়ানা টাঙানো হয়, ওইটা একটা মিডল। এবার ওইটাকে দড়িতে ঘিরে গোল করে একটা সাইকেল করে তার বাইরে দর্শকরা বসেছে অনেকটা জায়গা। আর
মাঝখানে একদম ওই খামটার গায়ে পিঠ থেকে অভিনেতা এবং যন্ত্রীরা সব বসে। একটা লোক সে শ্বশুর বাড়ি যাচ্ছে বাপের বাড়িতে, আর 6 ঘন্টা 7 ঘন্টা নাটক, তার শ্বশুর বাড়ি যেতে 6 ঘন্টা সময় লেগে যাচ্ছে, হাঁটছে লোকটা সাইকেল করে। প্রসেনজিৎ মঞ্চের সুযোগ নেই কিন্তু লোকটা হাঁটছে, অজস্র মানুষের সাথে দেখা হচ্ছে, কত লোকের সঙ্গে দেখা হচ্ছে, নাটক চলছে কিন্তু ওই লোকটা হাঁটছে, কত ক্যারেক্টার আসছে, ওটা মঞ্চে উঠে ওখান থেকে উঠে এসে মিট করছে, আবার ওখানে বসে যাচ্ছে, সংলাপ চলছে, হাসির হুল্লোড়ে পেটে পড়ছে, হাজার হাজার মানুষ কেঁদে ফেলছে লোকে ওইখানে বসে। আর একটা টিম, 4 জনের একটা নাচের দল, তারা কন্টিনিউয়াস ওই যে ক্যারেক্টারটা যখন অভিনয় করছে 4-5 জনের সাথে, ওরা কিন্তু নেচে যাচ্ছে, ওরা নাচতেই আছে কিন্তু ওই 6 ঘন্টা নাটক হলে 6 ঘন্টায় ওরা নাচে কন্টিনিউয়াস, নাচটা আবহ, নাচটাই আবহ, কোন মিউজিক্যাল কোন যন্ত্র দিয়ে আবহ তৈরি হচ্ছে না কিন্তু। ওই যে সংলাপ যখন বলছে, হাসির সংলাপ যখন বলছে, দুঃখের সংলাপ যখন বলছে, ট্রেনের সংলাপ যখন বলছে, দ্রুত সংলাপ যখন বলছে, নাচটা তার মুদ্রা চেঞ্জ করছে, নাচটাই আবহ। সেখানে কোনো শব্দ নেই, না, নাচে কোনো শব্দ নেই, ইন্টারভিউতে কাজ করছে, যে প্রসঙ্গটা বলে যাচ্ছে ওই তার সঙ্গে করে নাচছে, ইন্টারভিউ নেচে যাচ্ছে কন্টিনিউয়াস, কিন্তু আবহ, নাটটা ইন্টারভিউ না, আবহ করছে, পুরো সংলাপের আবহ, নাটকের পুরো আবহ কন্টিনিউয়াস কাজ করছে। আবার এই মাধ্যমটি আমরা ব্যবহার করেছি, দেখেছি কখন। আমাদের মেদিনীপুরের, আমার যেখানে বাড়ি সেখানে মূলত ওটা হচ্ছে উড়িষ্যা, একসঙ্গে উৎকল রাজ্যভুক্ত ছিল, ওখানকার লোকাল আঞ্চলিক ভাষা, সুর, সবকিছু ওড়িয়া শব্দের প্রভাব বেশি, মানে 50 ভাগ ওড়িয়া শব্দ ব্যবহার করা। মানজিটা বলে, হ্যাঁ হ্যাঁ, মানজিটা একদম ওড়িয়া শব্দ ব্যবহার করে। আমাদের জুবি যাত্রা বলে যাত্রা, জুবি মূলত মৎস্যজীবীরা, তারাই খুব একদম নিম্নবর্ণের মানুষ, তারাই যাত্রাটি, তারাই চর্চা করেন, অন্য কোনো ভদ্রলোকের যাত্রা। আমরা যখন ছোটবেলায় জুবি যাত্রা যাবো দেখতে বললে মা ঠেঙ্গা, হ্যাঁ, ভদ্রলোকের জুবি যাত্রা দেখতে যাই, ভদ্রলোকের বাড়ি যে জুবি যাত্রা দেখতে যাই, তো ওরা ওদের সংস্কৃতি অদ্ভুত সুর। সব থেকে মজা হলো যাত্রা কন্টিনিউ। আমি সেই প্রথম দেখলাম কিন্তু দর্শক কত ক্রিয়েটিভ হতে পারে, দর্শকও কত সৃজনশীল। আমরা বুঝতে পারি না যে গ্রামীণ মানুষ তারা যাত্রা মঞ্চে অর্জুনের চরিত্র বুঝে নেয়, তার সম্পর্কে আমরা কখনো অসতর্ক উক্তি করি, সেই দর্শক বোঝে না, আমজন দর্শক কত ক্রিয়েটিভ হতে পারে। দুখানা কাপড় নিয়ে বজরা তৈরি হয়ে যাচ্ছে, দুখানা শাড়ি, শাড়ি নিয়ে ওইটা হাতে একদম তুলে এইভাবে নিয়ে বজরার মুখ করতে হবে, বজরা হয়ে যাচ্ছে। একটা বাঁশের বাখারি তার চতুর্দিকে এই কাপড় ঝুলিয়ে দিয়ে, আর পেছনটা ঘোড়া লেজের মতো কি একটা পাট দিয়ে তৈরি করে, ওর মাঝখানে একটা লোক ঢুকে পড়ে, যখন ঘোড়া ছুটে যাচ্ছে ওটা ঘোড়া, হ্যাঁ, এবং তার ও যে ঘোড়া তুমি না দেখলে বুঝতে পারবে না, অস্বীকার করতে পারবে না, কারণ ওই অভিনেতার ওই চলাটা, ওর যে ছোটা চাবু ফাঁকানো এবং ওর ছোটা, কে বলবো ওটা ঘোড়া নয়। আমি এটাকে আবহ বলছি, ওটা মঞ্চসজ্জা, প্রপস, এটা আবহের কাজ করে, আমরা তো পাইনি, দেখি না, অদ্ভুত ব্যাপার। হাবিব পান্ডুর যখন এসে চরণদাস করেন, কারণ স্থাপন করেন ভেতর থেকে বেশি, এই যে আলো চরিত্র দাঁড়ালো, তার সংলাপ, পেছনের আবহ, কে দেখছে? অভিনেতা দেখে, অভিনেতা কিছু বুঝতে পারে,
এই যে সমগ্র প্রতিক্রিয়াটা তৈরি হচ্ছে, মঞ্চ, চরিত্রে দাঁড়ানো, তার পারিপার্শ্বিক 8-10টা জিনিস, তারপর আলোটা এসে পড়লো, আবহাওয়াটা এসে পড়লো, চরিত্র কিছু বুঝতে পারে, সে তো মেকানিক্যাল। বলে সবটা যা টোটালটা কে দেখে? শুভেন্দু, হ্যাঁ, পুরোপুরি এগ্রি করতে পারছি না। অভিনেতা তার কারণ হচ্ছে যে অভিনেতার যে পারিপার্শ্বিক, হ্যাঁ। সেটা অভিনেতাকে সমৃদ্ধ করে নিঃসন্দেহে। ওই আলোটুকু না পেলে কিন্তু অভিনেতা আমি সে কথা বলি, আলো তো সামগ্রিকতা আমি বিষয়টা। সমগ্রতার অভিনেতা ধরতে পারি। জিনিসটা কিন্তু অভিনয়ের উৎকর্ষতাকে বাড়াচ্ছে। হ্যাঁ, সেটা কে বুঝছে? জিনিসটা নিয়ে যাচ্ছে, আমি সেটা সেটা অবশ্যই দর্শকের বলছি, কাছে। যেটা কে দেখছে, হ্যাঁ, যে message টোটালটা কে সেটা দেখছে? দর্শকের কাছে। অভিনেতা তো পায় না, দর্শক দর্শকই দেখে, অভিনেতা কিন্তু পায় না। কি অভিনেতা তাকে আলোতে কেমন দেখাচ্ছে, না, সেটা টোটাল তার সংলাপ সব আবহাওয়া মিলিয়ে সময়ে তার সামগ্রিক যে এফেক্টটা তৈরি হচ্ছে, সামগ্রিক যে effect, অভিনেতা কিন্তু কিছু বুঝতে পারে না, কিন্তু সম্ভাবনা তার পক্ষে বোঝা উচিত। আমি বলছি বোঝা উচিত, যদি বুঝে যায় তো মুশকিল। একটা আবহের প্রতিক্রিয়া যদি তার অভিনেতাকে তোলপাড় করে, ইমোশনালি ইয়ে করে ফেলে। সে ইমোশন যদি সে একবার ইমোশনে ঢুকে পড়ে, অভিনয় করতে পারে না। খুব মুশকিল। আগে বোঝানো হতো আমাদের ইমোশন ছাড়া অভিনয় হয়, ইমোশনকে ছাড়তে না পারলে ইমোশনকে ছাড়তে হবে। ওই করুণ বেহালার ছটটা শুনে আমি কাঁদবো এমন নয়, ইমোশন ছাড়তে না। আমি আসবো, নিশ্চয়ই আসবো। মনে প্রাণছে। প্রস্তুতি নিচ্ছে, কথা বলো না, কেউ শব্দ করো না, কথা বলো না, কেউ শব্দ করো না, ভগবান নিদ্রা গিয়েছে, গোলযোগ সইতে পারেন না কথা। গানটা মজাটা কোথায় হলো বলতো? কোরাসটা যখন নিয়ে এলো, হ্যাঁ, এই যে দেবাশিস যে কোরাসটা করালো, মজাটা কিন্তু ওইখানে কিন্তু আসল মজাটা নিয়ে এলো। এটা তো একবার অতি সাধারণ গান, ঠিক আছে, মজাটা কিন্তু গানে নেই। মজাটা এলো যখন আবহাওয়া, গানের আবহাওয়া হিসাবে ওই এখন নাকি সুরে কোরাসটা করাতে পারছি, ওইখানেও কিন্তু এক্সেল করে গেল। অবিকল কিন্তু ব্যবহার করলে কিন্তু একেবারে অবিকল কিন্তু মাধব মাধবীকে ব্যবহার করছি, একটু টস্কায়নি শুটা কিন্তু কোনো আধুনিকীকরণ করেনি কিন্তু, সমস্তটাকে একেবারে প্রতিটি নোট আগে রেখেও কিন্তু ক্রিকেটের আধুনিক, একদম আধুনিক ক্রিকেট। আমি কিন্তু ভাঙলাম বধুতন্ত্র নাটকে একটা কন্নড় রূপকথা থেকে নাটকটা করা, সাহিত্য নাটকটা করা, আমি তো যাত্রার গান গালি গাইছি, কিন্তু যাত্রা গান গেছে। হ্যাঁ,
ধারণ করে একেবারে মূলত টুসু ভাদু ঝুমো, যেহেতু চরিত্রটা একদম ঘটনাটি একদম রাঢ়ে, একেবারে রাঢ় বাংলা শুরু হয়, অন্য কোনো জায়গা শুরু হয়। কিন্তু এটাতে এসে আমি অনেক আধুনিক সূত্র ব্যবহার করলাম, নতুন কিছু মেশালাম, সেই রিজনের কথা বলতে বলবো। হ্যাঁ, টিউশন বাবুদের বিয়ের গানটা না 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 ব্যবহার করলাম এই নাটকটাতে, বধূতন্ত্র নাটক। শুধু একটা জায়গাতে গান হিসাবে ব্যবহার করলাম, কিন্তু আবহ হিসাবে এটাকে আমি লয়টা দেরি করে দিলাম, লয়টাকে কমিয়ে দিলাম। এইটা একটা মজা আছে দেখবে। আমাদের বলি আমাদের অধিকাংশ লোকগানের বা লোকপালাতে যে সুরগুলি ব্যবহার করা হয়, রূপ বানন করার, হ্যাঁ, আমার ঘরের দক্ষিণ ধারে ও দাইমা কিসের বাড়ি বাজে ও দাইমা দাইমা দাইমা, এই যে সুর, এ দেখুন মনসুগীতিটা খুব কাছাকাছি। হ্যাঁ, এই একটি সুর সমস্ত 2.5 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা গান পালা গান হয়, একটি সুর পালা হয়, আর কোন সুরও বলছে। সমস্ত রকম অনুভূতি, সমস্ত রকম আবেগ এই সুরটা দিয়ে প্রকাশ করা। এই সুরটাকে লয় কমিয়ে দিয়ে এটা করুণ সুর হয়ে যায়। এটাকে আবার তাল ফেরতা করে দিয়ে একই নোট, সেটাকে আবার একটা উচ্ছলতা সুর হিসেবে ব্যবহার করা হচ্ছে। একমাত্র বোধ হয় লোকসঙ্গীত এইটা সম্ভব, যে কেবলমাত্র সুরের একটা সুর, একটা নোট, তার তালগুলো ভেঙে দিয়ে অন্য তালে ফিরে দিয়ে লয়টা কমিয়ে বাড়িয়ে এটা সমস্ত রকম অভিব্যক্তি মানুষের মনে, এগুলো তার এ করা সম্ভব। একমাত্র বোধহয় লোকসঙ্গীতের ক্ষেত্রে এটা করা সম্ভব, অন্য কোনো ক্ষেত্রে এটা সম্ভব বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি। মিউজিক ব্যবহার করতে আমার কখনো আজকাল সম্ভব হয় না। আমি সবসময় একটু চাপ দিই লাইভ মিউজিক হবে, যে কোনো না, কম বাজেট থাকে, কম যন্ত্র ব্যবহার করুন, শুধু একটি হারমোনিয়াম, একটি পারকাশন আর একটা বাঁশি দিয়ে কাজটা করুন, কিন্তু লাইভ অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় সেটা সম্ভব হয় না। আর্থিক কারণে সম্ভব হয় না, যন্ত্রী পাওয়া যায় না সবসময়, সেই কারণে সম্ভব হয় না। এটা নাটকের ক্ষেত্রে খুব মানে রেকর্ডেড মিউজিক ব্যবহার করার একটা
কত সুবিধের দিক আছে, ইতিবাচক দিক আছে। 1 নম্বর দিক হচ্ছে আর্থিক দিক, ঝামেলা কম। একটা দিন রেকর্ডিং করলাম, করে নিয়ে করলাম। ওটাও তো কম লাগে। আমি আরেকটা প্রোডাকশনের উল্লেখ করতে হুম। পারি, সেটা হচ্ছে জলস্রোত কথা বলা। এটা কিন্তু হ্যাঁ। এই মুহূর্তে একটা খুব অন্যরকম প্রোডাকশন, কবিতা নির্ভর কিন্তু প্রায় নাট্য দিকে, যার মিউজিক সুবিধা করেছেন এবং সেটা লোকসঙ্গীত নির্ভর। একদম এটাও আসা আমি উচিত। উল্লেখ করবো। কারণ আলো আছে, কস্টিউম আছে, সবই সবটাই আছে, কিন্তু খালি কবিতা নির্ভর, কবিতা নির্ভর। কবিতা এবং ভাষ্য নির্ভর। নাটক নয়, এটা হচ্ছে জল- বাচিক শিল্পের একটা প্রয়োগ, জলস্রোত। জলস্রোত কথা কয়, এটা দেড় ঘন্টার একটা সম্পূর্ণ আলাদা। প্রোডাকশন। এটা প্রশ্নটা করে। এটা বিশাল ক্যানভাসে করে ওরা কাজটা, কিন্তু বিষয়টা কবিতা নির্ভর। এটা হচ্ছে কিন্তু আর একটা সেকেন্ডের জন্য নিশ্চয়। 1 সেকেন্ডের জন্য হিট ছোড়া, এবং কি কঠিন। এবং ঠিক সময় মতো কুকুরটা লাগে। হ্যাঁ, একবারও মিস করেনি, কুকুরটা কেঁপে সবটা রেকর্ডেড, সবটা রেকর্ডেড। ওই কোকিলের ডাক থেকে শুরু করে ওই যে টোটাল পরিক্রমাটা, টোটালটা রেকর্ডেড, এবং কি করে করতেন জানি না। সেক্ষেত্রে যেমন একটু আগে কথা হচ্ছিল কম্পিউটারাইজড আলো, নাটক যে বাঁধছিল। আগে অভিনেতাকে নাটক ফলো করতে হবে, তারপর হলো ফিক্সড আলো করে দেওয়া হবে, ফলো হবে না, তারপরে ওইখানে যে নাটক, ওখানে নাটক, ওগুলো গান নির্ভর নাটক। 21খানা গান, সব কটা গান আমি গাওয়া মিউজিকের সাথে। এবারে আমি প্রথম কাজটা করলাম, দুটো ট্র্যাক ভাগ করে, একটা ট্র্যাকে মিউজিক, একটা ট্র্যাকে ভয়েস। এই আগে এরকম কাজটা খুব করে, এটা আমার ইনোভেশন। স্টিরিও ট্র্যাক রেকর্ডিং করলাম, এদের বললাম বাজানোর যন্ত্রটা ভালো স্টিরিও মেশিন নাও, যাতে দুটো ট্র্যাক একবারে 60 ডিভিশন করে দেওয়া যায়, মানে শুধু মিউজিকটা শুনতে পাবে তুমি, শুধু গানটা শুনতে পাবে। এবার দুটো ট্র্যাকে আলাদা করে। এবারে প্রথম 10 মিনিট আমি একদম উল্টো কাজ করলাম, বুঝলেন শ্যামলদা? শ্যামলদা, ও শ্যামলদা, বাবু 11:30টায় বেঁধে যাবে। হ্যাঁ, তার তো কোনো ছক নেই, একদম পুরো ছকের বাইরে গান, তার ইচ্ছেও চলে গিয়ে, তার বুদ্ধবাবু লেখা, তাকে হাত চালায় কাজ হাত দিক, ভয় একবারে বাদ দিতে হবে। যাহা বন্ধ তাহাই বন্ধ। হ্যাঁ, যা ভয় একবার রাখতে হবে, যা আছে তাই রাখতে হবে, না হলে পুরোটা বাদ দিতে হবে। সংস্কার সাধনের কোনো দাদা, আমি উপায় নেই। সকাল অন্তর চলে বিদায়। আমি সংস্কার করতে পারছি এমন আমার তোমার আলুলাই তো কবরি কুন্তলে গোলাপে স্তব গুলি প্রহার করে হয়ে যায় সন্ন্যাস। দেখতে দেখতে শিখেছি গোলাপেরই এরও দেখে তোমরা স্বভাবত তোমারই দেখেছি আর বিদ্রোহে উদ্যত সকল বিষণ্ণ দশায় অনুসন্ধায় ভুবন ভরে যায় নবনী নিরবতারে গোলাপেরা কথা বলে চুপি চুপি বিদ্রোহ ছড়ায়, চুপি চুপি বিদ্রোহ ছড়ায়, চুপি চুপি বিদ্রোহ ছড়ায়। এবং এই গান, আরেকটা গান ছিল, গাভী পুকুর ভবতী শস্যপূর্ণা বসুমতী মেঘকালে অরূপ বর্ষণ সকল জলে রচিত করিয়া আমার রসিত পদে যেন এবার সুর করার পর বিপদে পড়ল। প্রথম বিপদ হলো গাইবে কি? হ্যাঁ, গাইবে কেসে তো গায়ক গল্প, আমার গায়ক ছিল ওখানে, আমি জেগে উঠল। সর্বপ্রথম বিপদ করলো ক্লারিনেট আর কর্নেট। হ্যাঁ, ওরা তো গতে পারছে না এটা। তো কিছুই খুঁজে পায় না তারা, তার তো যাত্রা বাজে, অরিজিনাল যাত্রা, এবং তার ভালো ভালো যাত্রা বাজানোর লোক সব। শখের বাইরে শখের বাইরে আসতো, কিছুতেই আর কোথাও কিছু খুঁজে পায় না।
প্রথম 2-3টে শো তো নাচতা না বুকের করছে, প্রথম 2-3 সময় হারমোন বাজিয়ে দিতাম। তারপর দিনে বসলাম একটু একটু প্রায় 6-7 দিন চেষ্টার পরে 2টো গান তুলতে 6 দিন চলবে। খুব অদ্ভুত ভাবে যাত্রাতে এই ধরনের গান কখনো এক প্রশান্তবাবু কিছু কাজ করেছেন, কিন্তু ঠিক এইরকম না। তার ভেতর দেশজ ব্যাপারটা, এটা একদম দেশজ ব্যাপারই নেই বলতে। অর্থাৎ প্রয়োগটা ঠিক মতো, এটা লোকজ সুরই আমাদের দেশের লোকগান, কিন্তু লোকজ সুর এই কথাটাই বলে। আসলে লোক সংস্কৃতির একটা মজা আছে যেটা, সেটা হলো গ্লোবাল। মিসিসিপি নদীর মাঝি যখন দাঁত টানে তার যে অ্যানাটমিক্যাল এফেক্ট, আর গঙ্গার বুকে যখন বা হলদির বুকে যে মাঝিতে দাঁত টানে তার শরীরে প্রতিক্রিয়া কিন্তু একরকম। তার থেকে উঠে আসা ছন্দ এক হতে বাধ্য। আমি তখন ছোট্ট একটা দৃষ্টান্ত দেখাই কিভাবে এক মিলে যায়। ধরো সকলে জানে না, একই ভাগ কিন্তু। এটা যখন আমি যখন একই উপর দাঁড়িয়ে গাইবো তখন কিন্তু মনে হবে একটা বিদেশের মানে একই ওই যে বাইচিংয়ের সুর, এটা কিন্তু প্রভাবিত করছে গ্লোবাল বলে। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখছি আমাদের ধরো বিদেশি ছবিতে বা বিদেশি নাটকে অজস্র ওদের লোকসুর। আমি বিদেশি নাটক খুব একটা দেখিনি, বিদেশি ছবি যতগুলো দেখেছি তার যত আবহ ব্যবহৃত হয়েছে কিন্তু বেশিরভাগটাই কিন্তু তার লোকসুর, আবহ হিসাবে লোকসুর ব্যবহার হচ্ছে। খুব তার ক্লাসিক্যাল ব্যবহার হচ্ছে আবহতে। আমি চেক ছবি দেখতে খুব ভালো লাগে, চেকের কিছু ছবি আমার খুব ভালো লাগে। চেক ছবিতে কখনো কোনো ক্লাসিক্যাল মিউজিক নেই, ছবির যত আবহ সবটাই কিন্তু তার লোকসুর ব্যবহার হচ্ছে। লোকসঙ্গীতটা তো ন্যাশনাল আমরা আসলে একটা জিনিস হাত দিয়ে মেখে খেতে হবে। কাঁটা চামচ দিয়ে মাছের ঝোল ভাত খাওয়া কিন্তু যাবে না, হাতে মাখতে। আজকাল চ্যানেলগুলোতে বিভিন্ন রকম খাওয়ার প্রণালী শেখায়, আমি বহু জায়গাতেই দেখি। ভারতীয় খাবার যখন শেখাচ্ছে তখন কিছু বলতে হাত দিয়ে যন্ত্রগুলো ব্যবহার করছে সব কিন্তু বিদেশি, ফ্রাই প্যান থেকে শুরু করে মিক্সি পর্যন্ত সবই কিন্তু আছে তার হাত পাশে। কিন্তু যখন খাবারটা প্রক্রিয়া যখন বলছে এটার সঙ্গে ওটা ভালো করে হাত দিয়ে মাখো, আলটিমেটলি বলছে হাত দিয়ে মাখতে হবে। তাহলে তুমি কোন মাটিতে দাঁড়িয়ে আছো, তার যে খাদ্য পদ্ধতি, তার স্বাদ তৈরি করার যে পদ্ধতি, ভারতীয় যে পদ্ধতি, আমরা বাংলার যে পদ্ধতি, মাছের ঝোল ভাত খেতে হলে কিন্তু ভাই কাঁটা চামচে খাওয়া যাবে না, হাত দিয়েই খেতে হবে। নাটকের আবহ সঙ্গীত আমাদের মধ্যে এটাকে একটু মাথায় রাখতে পারলে ভালো। হ্যাঁ, অধিকাংশ গান এটা যে তার আগে 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে তো আমাদের অনেকগুলোই দেশাত্মবোধক গান হয়েছে। যখন সেই রাজনারায়ণ বসু এদের নেতৃত্বে ঠাকুরবাড়ি থেকে যখন খুব দেশাত্মবোধক একটা ব্যাপার স্বদেশী আনা শুরু হলো, প্রচুর গান তৈরি হয়েছে। একসূত্রে বাঁধি আছে, অনেক
কিন্তু সেই গানগুলো কেন সাধারণ মানুষকে এত উজ্জ্বলিত করেন? কেন 1905-এর গান মানুষকে বঙ্গভঙ্গের গান এত করলো কেন? কারণ রবীন্দ্রনাথ বা দ্বিজেন্দ্রলাল বা অতুল প্রসাদ কিংবা রজনীকান্ত যে গান করেছেন তখন একেবারেই ফোক স্ট্রাকচার, কারণ একটাই পারপাস, এটা সমস্ত মানুষকে ছড়িয়ে দিতে হবে, সমস্ত মানুষকে। একটা প্রশ্ন করবো? হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, সেটা হচ্ছে এই যে লোক সংস্কৃতি বা লোকসঙ্গীত তো কাজে লাগাবো, কিন্তু সেটা সব ক্ষেত্রে সম্ভব না। মানে আমি বলছি, আমি যদি আজকে মেঘে ঢাকা তারা মঞ্চে দেখাতে করতে চাই, যেটা সম্পূর্ণ একটা রিফিউজি কলোনিকে নিয়ে, সেখানে আমি ফোকের মিউজিকের ব্যবহারটা কিরকম করবো? মানে একেবারে যেটা নগর কেন্দ্রিক যে নাটকগুলো। আচ্ছা ধরুন নগর কেন্দ্রিক যে চরিত্রটা আপনার, যে চরিত্রটা মঞ্চে আছে, হ্যাঁ। ঘটনাটা নগর কেন্দ্রিক, চরিত্র যেটা মঞ্চে আছে তার সেও কি তার বুকে নগর বসিয়েছে? তার বুকে সেও কি নগর বসিয়েছে না গ্রাম বসিয়েছে? তার ভিতরে কোথাও কোনো নষ্ট হয়েছে, তার কোনো স্মৃতি কাজ করে, কোনো স্মৃতি কিছু কাজ করে তার, তাকে কোথাও কোথাও নাটকের প্রয়োজনে তাকে অতীতে ফেরাতে হয় কখনো কখনো। তা যদি হয় কেন পারবেন না? বা আমি বলছি আপনাকে, এটা বাঁশি, লোকসঙ্গীত মানে শুধু গান তো নয় না, ফোক ইনস্ট্রুমেন্টস, এটা একটা ফোক ইনস্ট্রুমেন্ট, এটা এগুলো বিদেশি ইনস্ট্রুমেন্ট, আমাদের দেশের ফোক ইনস্ট্রুমেন্ট, এটা একেবারে আমাদের লোকজ যন্ত্র, আমাদের বাঁশি ফোক ইনস্ট্রুমেন্ট, দোতারা একটা লোকযন্ত্র, খঞ্জেরি একটা লোকযন্ত্র। আমার প্রকৃতি থেকে বেরিয়ে আসা অনেক সুর, অনেক শব্দ, আমরা যেটা হরগোলাকে দিয়ে করাই দিলাম, একটা পাখি ডেকে উঠল, একটা পাথর গড়িয়ে পড়লো, একটা হাত থেকে একটা থালা পড়ে গিয়ে যে আওয়াজটা হলো, একটা পেপার ওয়েট টেবিল থেকে পড়ে মাটিতে গড়িয়ে খড়খড় খড়খড় করে গড়াতে গড়াতে ছিল। এই যে শব্দগুলো, আমাদের চতুষ্পার্শ্বে যে শব্দগুলো প্রতিদিন, কোনোটা প্রকৃতি থেকে সরাসরি উঠে আসে, ওটা কোনো প্রাকৃতিক কোনো বস্তু দিয়ে আমরা জেনারেট করি, প্রতিদিন শব্দগুলো তৈরি করি, সে তো আমার লোকশিল্প, সে তো আমার লোক সংস্কৃতি। নাটকটার সমস্ত পটভূমিটা গ্রাম, সমস্ত ঘটনাগুলো গ্রামে ঘটছে, আমি ওখানে কেবল গ্রামীণ লোকসঙ্গীতের সূত্রে ব্যবহার করে যাই আবহ হিসাবে। আমার মনে হয় তাটা ঠিক না, কেন সমস্ত ঘটনার মধ্যে কোথাও চরিত্রগুলোর মধ্যে কোথাও গ্রাম নেই, কোনো ঘটনাতে কোনো গ্রামীণ পটভূমি নেই, একেবারে অন্য গল্প, একটা ছোট্ট বৃত্তের অন্য গল্প, ছোট্ট পরিবারের বৃত্ত, তার মধ্যে গ্রামের মানুষ নেই, কৃষক নাই, হ্যাঁ, গ্রামীণ কোনো দ্বন্দ্ব নাই, একেবারে একটা নির্ভেজাল অনাবিল আনন্দের একটা মজার নাটক, হ্যাঁ, আর কোনো দ্বন্দ্ব নেই, গ্রামীণ চিন্তাধারাও নেই, কিচ্ছু নেই। তা আমি কেন সেগুলো চিন্তাধারা, সেটা যেহেতু গ্রামের পটভূমিতে নাটক অভিনীত হতে যাচ্ছে, আমি কেন সেখানে গ্রামীণ সুর করতে যাবো? সে আবহাওয়াই বলুন বা গানের সুরে। যেটাকে আপনি ভেঙেছেন সেটা একটু স্যার, আমার একটু প্রশ্ন ছিল। হ্যাঁ বল। আপনার কথা ধরি, আপনি একটু আগে আলোচনা করছিলেন সজন বাদিয়া বা ওই বিভাস বাবুর মাদক মানবী, হ্যাঁ। এগুলো বিভিন্ন বিভিন্ন অনেক অনেক জিনিস রয়েছে, যেমন পটটা লোকপট বা তাদের সুরগুলো লোক বা ওই রাং তালা দিয়ে রাজা সাজা এইসব জিনিস। তাহলে এইগুলো আপনি বলছেন না আধুনিক বা সর্বাধুনিক? আমি জানতে চাইছি, বা একটু উল্টো প্রশ্ন করে, তাহলে লোকনাট্যের মধ্যে কোন বিশেষ গুণগুলো থাকলে আমরা সেটাকে লোকনাট্য বলবো, আর না এইগুলোকে আমরা সর্বাধুনিক বলবো? না, লোকনাট্য বলতে আমি যেটা বলি, একেবারে আমি লোকনাটক বলতে কাকে বলি? আমি আমার যুগী যাত্রার কথাটা বললাম, টনসা যাত্রা হলে আমাদের গান হতো, বললাম আমাদের লেটো, আলকা, পঞ্চরসটা তো অনেক পর, পঞ্চরসটা তো কোনো মৌলিক ফল নয়, আলকা ভেঙে নানা কারণে খুব
বিপজ্জনকভাবে পঞ্চরসের উৎপাত হয়েছে আর কি। পঞ্চরস কিন্তু মৌলিক ফর্ম নয়, পঞ্চরস কিন্তু একটা একেবারেই মানে পরিবর্তিত মানে ফর্ম আকাপ থেকে ভেঙে আসা ফর্ম আর কি, কিন্তু তার কোনো শুভ উদ্দেশ্য নিয়ে ভাঙা হয়নি আর কি। না অন্য কারণে তার ভেঙে ফর্মটা এসেছে। গম্ভীরা, ধাম গানের কথা বললাম, দোতরা গান, কুষাণ, এই পাড়াগুলো কিন্তু যখন গ্রামের ওই সমস্ত মানুষরা আসলে লোকসংস্কৃতি একটা তো সংজ্ঞা আছে, আমরা মানি বা না মানি, শ্রমজীবী শ্রম থেকে উদ্ভূত সংস্কৃতি, শ্রম থেকে শ্রমজাত সংস্কৃতি বা শ্রমজীবী মানুষের অবসর বিনোদনের সংস্কৃতি। এই সংজ্ঞাটাকে তো মান্য করতে হয়, এখনো আর তো কোনো বিকল্প সংজ্ঞা এখনো তৈরি হয়। কাজে এখনো পর্যন্ত যে বিকল্পটি কখনো তৈরি হয় তো প্রতিষ্ঠিত করতে পারেন মেনে নেব। আর আমি বলে নিই, আমি আবার প্রথম থেকে আমি বলেছি কিন্তু যে সৌজনবাদী মানে মানে ওদের মধুমালঞ্চি থেকে শুরু করে তোমার নকশিকাথার মাঠ বা ভদ্রেশ্বরীর গল্প, কিশোরজনবাড়িয়ার ঘাট, এই ধরনের যে নাটকগুলি মঞ্চস্থ হয়েছে এগুলি সমস্ত লোক উপাদানের সমস্ত কিছুকেই তারা গ্রহণ করেছেন, কিন্তু এটা আধুনিক না, লোকনাট্য হিসাবে দেখে আমি কথা বলেছি, বিহলদার সাথে কথা বলেছি, কি খালেদদের সাথে কথা বলেছি, তারাও সহমত পোষণ করেছেন যে এটা লোকনাট্য। হ্যাঁ স্যার, এইখানে আমি বুঝতে পারছি না এর মধ্যে কোন গুণটা, কোন বিশেষ গুণ বা গুণগুলি থাকলে আমরা এটাকে লোকনাট্য বলবো। এটাকে কি প্রসেনিয়াম ফর্ম বলে আপনি প্রসেনিয়াম ফর্ম 1 নম্বর, প্রসেনিয়াম ফর্ম 2 নম্বর, যারা করছেন নাটকটা তারা করছেন কলকাতার লোক, শ্রমজীবী মানুষ নয়। কিন্তু স্যার স্যার নাটকটা নিজস্ব তাদের উৎসাহিত স্বতঃস্ফূর্ত উৎসাহিত যে কর্ম তারা নিজেরা শয় শয় বছর ধরে যে কর্ম তারা গড়ে তুলেছেন। হ্যাঁ, আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিই, তরজা লড়াই হয়, হ্যাঁ তরজা লড়াই হয়, কবি গান হয়, দুজন কবি আর পরস্পরকে দেখেন না, তারা যে লড়াই করে, যে কোনো একটা বিষয়ে তরজা লড়ছেন কি কবি লড়ছেন, কবি লড়ার সময় দুজন দুটো শিবিরে থাকেন, দুটো একদম বিপরীত মেরুতে দাঁড়িয়ে লড়াই করে। আর তরজার ক্ষেত্রে একই বিপরীত মেরু নয়, যে কোনো একটা বিষয় ধরে তার উপরে কে কত বেশি জানেন তার উপরে চাপানো উদ্যোক্তা হয়, এটা তার মূল পথ, এটা গ্রামের লোকের। এবার আমি ওটা তরজা বললো, এটা ভালো গান বলতো, হ্যাঁ এটা মানে একদম বাংলা উড়িষ্যা বর্ডারে একদম সীমান্তবর্তী অঞ্চলে এই যে গ্রামীণ যাত্রা চলে তার ভেতরে মানে মানে দুটো সিনের মাঝখানে ঢুকে পড়ে একটা গান গায়, নাটকের অংশ নয় কিন্তু গান। হ্যাঁ, যে একটা গরিব লোক শেষে বলছে যে তোমাকে ভগবানকে বলছে তোমাকে ডাকি, তুমি কে, তোমার কি ক্ষমতা? গরিব মানুষ এবার নোনা জোয়ার উঠে সমস্ত মাঠের মধ্যে ঢুকে পড়েছে, যত কাঁকড়া সব মরে গেছে। এখন গ্রামের গরিবের একমাত্র আমিষ খাদ্য হচ্ছে কাঁকড়া, সেটাই মরে গেছে, তো তুমি নোনা জোয়ার আটকাতে পারো না, তুমি কিসের ভগবান? হ্যাঁ, এইটা আর তোমায় ডাকবো নিয়ে হরি, দেখে দেখে তোমার অভিমান বাড়িছে পায়া, তোমার হয়েছে বাড়ি, আর তোমায় ডাকবো নিয়ে হরি, এবছর হরি খাইতে বড় কষ্ট, নোনা জোয়ার উঠে কাঁকড়ার গোষ্ঠী নষ্ট, শুনো হরি তোমার বলি আমি কষ্ট, চলবে নি তোমার জানি জুড়ি, আর তোমায় ডাকবো নিয়ে হরি। হ্যাঁ, এটা তুমি এই ফর্মে তো কোনো পাবে না, এই সৃষ্টিটা, এই উৎসাহটা কখনো কিন্তু, এবং এই ধরনের অসংখ্য গান তার মুখে মুখে বেঁধে বেঁধে সমস্ত হবে। কোন দিন কোন গানটা গেলে ঠিক নাই, কিন্তু 8 ঘন্টা সময় দেবে গান বেঁধে দিবে। তাহলে সেই অর্থে তো কলকাতার বুকে কোনোদিন লোকনাট্য তৈরি হওয়ার সম্ভাবনা নেই, মানে শ্রমজীবী মানুষ তো এখানে নয় নিশ্চয়ই। এটা ভালো নাই বলো, এটা আধুনিক থিয়েটার, ঠিক আছে, লোকনাট্য খালি বললে হবে কেন? গ্রামীণ জীবনটাকে নিতে হবে। কলকাতার কোনো অসুবিধা নেই, করবে না, শ্রমজীবী মানুষ নিশ্চয়ই আছে কলকাতায়, এত মজুর না না শ্রমজীবী মানুষ আছে, কিন্তু গ্রামীণ ওই মানুষগুলো কৃষিজীবী, ওই নাটকটা ওই পরিবেশটা তো নাই। এই নাটকটা খুব ভালো, আমি তো বলি লোকনাটকের সব কিছুতে ব্যবহার হয়েছে, তার আঞ্চলিক ভাষা ব্যবহার হয়েছে, এমনকি বলেছে, আমি তো বলি আমার তো এই নাটকটি তো একটা মানে যুগান্তরকারী ছিল, যে আমাদের মাধ্যম আলো হচ্ছে কলকাতা শহরের বুকে
টনসা যাত্রার ওই রামতা লাগিয়ে রাজার পোশাক খালি পা, হ্যাঁ, যার একটা রামতা লাগিয়ে দিয়ে রাজার পোশাক করে নিয়েছে, খালি পা, ধুতিটা হ্যাঁ, ধুতিটা এরা করে সমস্ত কিছু তার ব্যবহার করেছে। তার আঞ্চলিক ভাষা ব্যবহার করেছে, তার আবহ ব্যবহার করেছে, তার সুর ব্যবহার করেছে, তার মঞ্চসজ্জা ব্যবহার করেছে, সমস্ত কিছু ব্যবহার করেছে। ওরাও কিন্তু তার আধুনিক থিয়েটার করছে, সমস্ত কিছু নিয়েছে। ঠিক ভালোই, খারাপ কি?